সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি আজকে হাজির হয়েছি অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কোর্সের নাম্বার সিস্টেম পড়াবো বলে। এটি আছে প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসেই তোমাদেরকে ঘোষণা দিয়েছিলাম যে আমি আজকে ক্লাসে পড়াবো হচ্ছে নাম্বার সিস্টেমের এক সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখানে আছো সবাই আমি আশা করছি সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আজকের ক্লাস আমাদের ঈদের আগের আমাদের শেষ ক্লাস। এই আগামী সপ্তাহে আমাদের ঈদের ছুটি শুরু হবে শেষের দিকে। তো এই জন্য আমি তোমাদের আজকের ক্লাসের শুরুতে আমি তোমাদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন পড়াশোনায় যাই। তো আমি যেটা বলছিলাম যে গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি পড়েছিলাম, যে সংখ্যা পদ্ধতির যে দুটি আছে, ভাগ আছে। একটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতির আমরা চারটি ভাগ পড়েছিলাম। সেটি হচ্ছে কি কি যে দশমিক সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি। তার মধ্যে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম যে মানে কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতিতে কাজ করে, কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতিতে কাজ করে, কেন কম্পিউটার অন্যান্য সংখ্যা পদ্ধতি রেখে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কাজ করে সেটির যুক্তি আমরা পড়েছিলাম। এবং এক সংখ্যা পদ্ধতির সাথে আরেক সংখ্যা পদ্ধতির যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো বা সংখ্যাগুলোর ইকুইভ্যালেন্ট অঙ্ক এবং সংখ্যা আমরা পড়েছিলাম, জেনেছিলাম। তো চলো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সংখ্যা পদ্ধতি যে রূপান্তর, এক সংখ্যা পদ্ধতি থেকে যে আরেক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় সেটি আমরা কি করব যে এটিকে আমরা একটি ছকের মাধ্যমে দেখাচ্ছি। সেটি হচ্ছে কি যে সংখ্যা এই দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত পড়েছি আমরা? 10। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস পড়েছে 16। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস পড়েছে 2। আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির বেস পড়েছি আমরা 8। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই যে আমরা দেখাচ্ছি যে এই যে B10 লিখে আমি এদের বেস বুঝিয়েছি সংখ্যা পদ্ধতিগুলোর। এখানে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে আমরা এখানে তিনটি প্রক্রিয়া আছে, সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের তিনটি প্রক্রিয়া আছে। একটি হচ্ছে কি দশমিক থেকে হেক্সাডেসিমালে, দশমিক থেকে বাইনারিতে, দশমিক থেকে অক্টালে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যেটি বলছিলাম যে আমরা যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের যে আমরা তিনটি ধাপ আছে। একটি হচ্ছে কি যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর এবং অন্যান্য সংখ্যা পদ্ধতি একটি থেকে আরেকটিতে রূপান্তর। চলো আমি একটা বোর্ডে একটা ছক এঁকেছি। সেই ছকের মাধ্যমে আমরা দেখব যে কোন সংখ্যা পদ্ধতি থেকে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। প্রথমেই আমরা যেটি বলছিলাম যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হলো অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। অর্থাৎ এখানে আমি এই যে লাল অ্যারো চিহ্ন দিয়ে রেড কালারের অ্যারো চিহ্ন দিয়ে আমি দেখিয়েছি দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যাবে, দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যাবে, দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যাবে।
এটি হচ্ছে একটি প্রক্রিয়া। আরেকটি প্রক্রিয়া হচ্ছে কি, হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যাবে, বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যাবে, অক্টেল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যাবে, যা আমি দেখিয়েছি এই যে সবুজ কালারের অ্যারো চিহ্ন দিয়ে। তারপরে আসছি আমরা যে আর অন্যান্য সংখ্যা পদ্ধতির পারস্পরিক যে রূপান্তর সেটিতে আসছি। প্রথমে আসছি আমরা কি, বাইনারিকে অক্টেল সংখ্যায় রূপান্তর, বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর, অথবা হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর, অথবা অক্টেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। আরেকটি হচ্ছে কি যে হেক্সাডেসিমেলকে আবার অক্টেল সংখ্যায় রূপান্তর করা যায়, আবার অক্টেলকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায়। চলো শিক্ষার্থীরা, আমি এইটিকে আরেকটু সহজভাবে আমি ভেঙে উপস্থাপন করি। যে প্রথম দুইটি যে রূপান্তর সেটিকে আমি দেখিয়েছি কত, বেস 10 দিয়ে। বেস 10 হচ্ছে কার, দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। এখানে বেস 10 কে আমরা কিসে কিসে কোন কোন সংখ্যায় রূপান্তর করতে পারি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আমি শিখিয়েছিলাম যে একটি সংখ্যাকে, যেমন আমি এখানে লিখলাম যে 100 এতে আমরা যদি বেস এখানে ডান পাশের নিচে আমরা যদি ব্র্যাকেট দিয়ে 10 লিখি তাহলে বোঝা গেল কি এই সংখ্যাটি হলো দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা। আরেকটি সংখ্যা যদি আমি লিখলাম যে 17 বেস যদি আমি এখানে 8 লিখলাম, 8 দিলাম, তাহলে আমরা এটা কি বুঝবো যে এই সংখ্যাটি হচ্ছে অক্টেল সংখ্যা। তার মানে কি, আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমরা এক সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের ফলে আমরা সংক্ষেপে সংখ্যাকে কিভাবে উপস্থাপন করব, যে বেস দিয়ে সংখ্যাকে উপস্থাপন করব। অর্থাৎ এক সংখ্যাকে আমরা যখন আরেক সংখ্যায় রূপান্তর করব, আমরা বেজের মাধ্যমে সংখ্যাটিকে প্রকাশ করব। সেই জন্য আমি এইখানে এই নিচের ছকটিতে আমরা বেজকে আমরা প্রাধান্য দিয়েছি এবং বেজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে একটা সংখ্যাকে আমরা আরেকটা সংখ্যায় যে রূপান্তর করব। তাহলে বেস 10 হচ্ছে কার বেস 10? দশমিক সংখ্যার বেস হচ্ছে 10। দশমিক সংখ্যাকে আমরা কিসে রূপান্তর করতে পারি? বেস 16-তে, অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যায়, বেস 2-তে বাইনারি সংখ্যায়, বেস 8-এ মানে অক্টেল সংখ্যায়। আবার এই সংখ্যা এখানে এটা হলো 1 নাম্বার পদ্ধতি, মানে 1 নাম্বার রূপান্তর। আরেকভাবে রূপান্তর করা যায়, সেটা হলো কি, যেটাকে আমি সবুজ কালি দিয়ে ইন্ডিকেট করেছি, সবুজ অ্যারো চিহ্ন দিয়ে, সবুজ কালারের অ্যারো চিহ্ন দিয়ে, সেটি হচ্ছে কি বেস 16-কে হলো বেস 10-এ রূপান্তর, অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। বেস 2 সংখ্যাকে আমরা রূপান্তর করব কিসে? বেস 10-এ বাইনারি সংখ্যাকে রূপান্তর করব দশমিক সংখ্যায়। আবার বেস 8 সংখ্যাকে রূপান্তর করব আমরা কিসে? বেস 10-এ, অর্থাৎ অক্টাল সংখ্যাকে আমরা রূপান্তর করব দশমিক সংখ্যায়। এটি হলো 1 নাম্বার এবং 2 নাম্বার সংখ্যা পদ্ধতির রূপান্তর। আরেকটি রূপান্তর আছে কি, যে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে যে আছে, দশমিক ছাড়া যে অন্যান্য সংখ্যা পদ্ধতিগুলো আছে সেইগুলোকে একটাকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করতে পারি, অর্থাৎ একটি সংখ্যাকে আরেকটি সংখ্যায় রূপান্তর করতে পারি। সেটি যেমন আমরা বেস 16-কে দেখিয়েছি, হেক্সাডেসিমেলকে রূপান্তর করা যাবে বাইনারিতে, অক্টেলকে আবার বাইনারিতে রূপান্তর করা যাবে। আবার বাইনারি থেকে আবার হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবো, আবার বাইনারি থেকে অক্টেলে রূপান্তর করতে পারবো। আবার হচ্ছে যে এখানে আবার সরাসরি আবার কি বেস 16-কে অর্থাৎ ডেসিমেল সংখ্যাকে যেমন অক্টেল সংখ্যায় রূপান্তর করতে পারবো, আবার অক্টেল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে, হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই যে অন্যান্য সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এখানে কিন্তু মিডিয়া হচ্ছে কি বাইনারি সংখ্যা। একটা সংখ্যাকে আরেকটা সংখ্যায় রূপান্তর করতে হলে এখানে আমাদের মিডিয়া ধরতে হবে কাকে? বাইনারিকে। যদি আমরা বেস 16-কে অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যাকে যদি অক্টেল সংখ্যায় রূপান্তর করি, অথবা অক্টেল সংখ্যাকে যদি আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে যাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের মিডিয়া হিসাবে কাজ করবে। অর্থাৎ আগে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে, তারপরে আমরা সেটাকে, যেমন অক্টেল সংখ্যাকে আগে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব, তারপরে আমরা এটাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। আবার যদি হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় অক্টেল সংখ্যায় রূপান্তর করতে যাই, তাহলে আমাদের
হেক্সাডেসিমাল সংখ্যাকে প্রথমে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে, তারপরে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা প্রথম যে ধাপটি আছে, প্রথম যে সংখ্যা পদ্ধতির রূপান্তর আছে, আমরা সেটিতে যাই। সেটি হচ্ছে কি বেস 10 থেকে কি বেস 16-এ রূপান্তর, বেস 2-তে রূপান্তর, বেস 8-এ রূপান্তর। তো প্রথমেই আমরা বেস 10 থেকে বেস 10-এর সংখ্যাকে বেস 2-তে রূপান্তর করব, অর্থাৎ ডেসিমাল সংখ্যাকে, দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তাহলে চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পরবর্তী ইয়েতে যাই। এখানে আমি বোর্ডটিকে একটু করে জুম করে দেখানোর চেষ্টা করছি। আমি পরবর্তীতে অঙ্কে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর দেখাই। এই যে আমি এখানে লিখেছি, বোর্ডে লিখেছি যে বাইনারি সংখ্যা B2 দিয়ে বুঝিয়েছি এবং বেস 10 দিয়ে বুঝিয়েছি। বি মানে এখানে বেস 10 দিয়ে আমি দশমিক সংখ্যাকে বুঝিয়েছি, যে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। আমি এখানে দেখো, আমি এখানে লিখেছি যে 99.375 একটি সংখ্যা লিখেছি। এই সংখ্যাটির আমরা ডান পাশে 10 লিখেছি, 10 লিখেছি, তার মানে এটি দিয়ে বোঝানো হচ্ছে কি এটি একটি দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যা সমান এখানে হোয়াট চিহ্ন দেওয়া আছে এবং বেস 2 দেওয়া আছে, 2 দেওয়া আছে, তার মানে কি এই দশমিক একটি সংখ্যা দেওয়া আছে, সেই দশমিক সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তো দশমিক সংখ্যাটি এখানে দুইটি ভাগে ভাগ আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে দশমিকের বামে হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এবং দশমিকের পরে হচ্ছে আমাদের কি ভগ্নাংশ, যেটি আমি এই নাম্বার সিস্টেম ক্লাসের প্রথম ক্লাসে আমি পড়িয়েছিলাম। তো দশমিক সংখ্যাকে এই দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে আমাদের কি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এক ধরনের নিয়ম, আর হচ্ছে ভগ্নাংশ সংখ্যাকে যখন আমরা রূপান্তর করব বাইনারি সংখ্যায় তখন একটু ভিন্ন নিয়ম। এক্ষেত্রে নিয়ম হচ্ছে কি আমরা যে এই দশমিক সংখ্যাকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হবে সেই সংখ্যা পদ্ধতির এখানে কি বলা হয়েছে, বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলা হয়েছে। এখানে বাইনারির বেস কত, বাইনারির বেস হচ্ছে 2। তাহলে আমরা এখানে এই যে পূর্ণ সংখ্যাকে বেস দিয়ে কি করতে হবে, ভাগ দিতে হবে, উৎপাদকের মতো ভাগ দিয়ে যেতে হবে। এবং কতক্ষণ পর্যন্ত ভাগ দিয়ে যেতে হবে, শূন্য না হওয়া পর্যন্ত, ভাগফল শূন্য না হওয়া পর্যন্ত আমাদের ভাগ চালিয়ে যেতে হবে। কি দিয়ে, যেটাকে কি এখানে বাইনারি সংখ্যার বেস সংখ্যা হচ্ছে কত, 2 দিয়ে আমরা ভাগ করতে থাকবো পূর্ণ সংখ্যাকে, যতক্ষণ পর্যন্ত না ভাগফল শূন্য আসবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে ভাগ প্রক্রিয়া। এবং আমাদের মজার কথাটি হচ্ছে যে রেজাল্ট তৈরি হবে হচ্ছে ভাগশেষ দিয়ে, যে ভাগ করতে গিয়ে আমরা যে ভাগশেষ পাবো, যদি কোথাও ভাগশেষ না থাকে সেই ক্ষেত্রে ভাগশেষ হবে 0, আর অন্যথায় যা ভাগশেষ থাকবে সেই ভাগশেষ 0 সহ সব ভাগশেষ দিয়ে আমাদের কি করতে হবে, রেজাল্ট তৈরি করতে হবে। আর তারপরে হচ্ছে দশমিক সংখ্যার নিয়ম হচ্ছে কি এই বেস সংখ্যা দিয়ে গুণ দিতে হবে। তাহলে পূর্ণ সংখ্যাকে কি করতে হবে, বেস দিয়ে ভাগ দিতে হবে। বেস সংখ্যা দিয়ে, কোন বেস সংখ্যা দিয়ে, যে সংখ্যায় রূপান্তর করতে বলা হয়েছে সেই বেস সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে হচ্ছে পূর্ণ সংখ্যাকে। আর দশমিকের পরের সংখ্যাকে অর্থাৎ ভগ্নাংশ সংখ্যাকে কি করতে হবে, বেস সংখ্যা দিয়ে গুণ দিতে হবে। এবং দশমিকের পরে সকল সংখ্যা শূন্য না হওয়া পর্যন্ত এই গুণ প্রক্রিয়া চলতে থাকবে। এবং এখানেও মজার ঘটনা হচ্ছে যে আমরা যে এখানে ফলাফল যে তৈরি করব সেটি হচ্ছে কি প্রাপ্ত গুণফলের পূর্ণ সংখ্যা দিয়ে আমরা যে দশমিকের পর সকল সংখ্যা শূন্য না হওয়া পর্যন্ত আবার গুণ যে চালিয়ে রাখবো, এক্ষেত্রে যে আমরা গুণফল পাবো সেই গুণফলের ক্ষেত্রে আমরা কি যে পূর্ণ সংখ্যা যে পাবো সেই পূর্ণ সংখ্যাগুলো দিয়ে আমরা রেজাল্ট তৈরি করব। তাহলে চলো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা তাহলে আমি এই দুটিকে পাশাপাশি আমি দেখিয়েছি যে পূর্ণ সংখ্যাকে আমরা বেস দিয়ে ভাগ করব আর দশমিক সংখ্যাকে আমরা বেস সংখ্যা দিয়ে গুণ করব। কোন বেস সংখ্যা দিয়ে, এই যেটি সংখ্যা আছে সেটি না, যেটিতে রূপান্তর করতে বলা হয়েছে সেই বেস সংখ্যা দিয়ে করতে হবে কাজটি। তারপর হচ্ছে কি 2 নম্বর নিয়ম হচ্ছে কি শূন্য না হওয়া, ভাগফল শূন্য না হওয়া পর্যন্ত পূর্ণ সংখ্যার ক্ষেত্রে
ভাগ প্রক্রিয়া চলতে থাকবে এবং দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিকের পর ভাগ গুণফল সকল সংখ্যা শূন্য না হওয়া পর্যন্ত এই গুণ প্রক্রিয়া চলতে থাকবে। 3 নম্বরে হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগশেষ দিয়ে রেজাল্ট তৈরি হবে, আর দশমিক সংখ্যার ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে প্রাপ্ত গুণফলের পূর্ণ সংখ্যা দিয়ে ফলাফল তৈরি হবে। চলো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে সংখ্যাটি লিখেছি সেই সংখ্যাটিকে আমরা অঙ্ক করে দেখাই, তাহলে আমি যে তোমাদেরকে নিয়মটা বললাম সেই নিয়মটি আরো আত্মস্থ হয়ে যাবে। চলো আমরা এখন অঙ্কটি করি। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা যে সংখ্যাটি লিখেছিলাম 99.375, এই সংখ্যাটিকে আমরা এখন বাইনারি সংখ্যায় রূপান্তর করব। এখানে বাইনারি সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে আমরা প্রথমেই বলেছিলাম যে পূর্ণ সংখ্যাকে আমাদের কি করতে হবে, যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলা হয় সেটি দিয়ে ভাগ দিতে হবে, বেস দিয়ে ভাগ দিতে হবে। তো এখানে আমাদের বেস হচ্ছে কত, বাইনারি সংখ্যা 2। তাহলে আমরা এখানে এই পূর্ণ সংখ্যা 99কে বেস 2 দিয়ে ভাগ দিচ্ছি। এই যে এখানে ভাগফল কত, 49, 4 দুগুণে 8, 19 থাকে, 9 দুগুণে 18, ভাগশেষ থাকে হচ্ছে কত, 1। এখানে আমি সব ভাগশেষ বসিয়েছি আর এই বাম পাশে বসিয়েছি হলো আমাদের ভাগফলগুলো। যেমন আমি এখানে ছোট করে আমি দেখাচ্ছি। প্রথমটা একটু দেখাই যে 99 ভাগ হচ্ছে, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ দেই তাহলে হয় কত, 4 দুগুণে 8, 9, 1, 19, আর এখানে হচ্ছে কত, 9 দুগুণে 18। এখানে আমাদের ভাগশেষ থাকে হচ্ছে কত, 1। তাহলে এই 1কে, এই 49 এই ভাগফলকে আমি লিখেছি হচ্ছে এখানে এই সংখ্যার নিচে, আর ভাগশেষকে আমরা লিখেছি ডান পাশে। এই যে একটি টান দিয়ে এই নিয়মে আমরা ভাগ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না এই যে ভাগফল শূন্য না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই বেস সংখ্যা দিয়ে, এই বাইনারির বেস 2 দিয়ে আমরা ভাগ চালিয়ে যেতে থাকবো। তো আমরা প্রথমে এই যে আমরা 49 আর ভাগশেষ হচ্ছে, ভাগফল ছিল 49 আর ভাগশেষ হচ্ছে 1। তারপরে আমরা এই 49কে যদি 2 দিয়ে ভাগ দেই হয় কত, 24, 24 দুগুণে 48, থাকে হচ্ছে ভাগশেষ থাকে হলো 1। তারপরে 2 দিয়ে আবার আমরা যদি 24কে ভাগ দেই, 12 দুগুণে 24, এখানে ভাগশেষ হচ্ছে নেই, কিন্তু ভাগশেষকে আমরা কি হিসাবে লিখবো, শূন্য হিসাবে লিখবো। তারপরে 2 দিয়ে আমরা যদি 12কে ভাগ দেই তাহলে ভাগফল হলো কত, 6, 6 দুগুণে 12, আর ভাগশেষ হচ্ছে 0, ভাগশেষ নেই। আবার এই 6কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে ভাগফল হলো কত, 3, আর ভাগশেষ হচ্ছে 0। আবার এই 3কে যদি 2 দিয়ে ভাগ দেই ভাগফল হচ্ছে 1, আর ভাগশেষ হচ্ছে 1। এখন এই 2 দিয়ে আমরা যদি 1কে যদি ভাগ দেই তাহলে থাকে কত, থাকে হলো 0, আর এই ভাগশেষ হচ্ছে 1। এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই যে 2কে যদি আমরা 1 দিয়ে ভাগ দেই তাহলে কি হয়ে যায়, আমাদের ভাজ্য হয়ে যায় বড়, আর ভাজক হয়ে যায় ভাজ্য হয়ে যায় ছোট, আর ভাজক হয়ে যায় বড়। সেই ক্ষেত্রে আমাদের ভাগফল অবশ্যই 0-এর চেয়েও কম আসবে। সেই জন্য আমরা এখানে ভাগফলের আমরা কি লিখলাম, 0 লিখলাম, আর ভাগশেষকে পাঠিয়ে দিলাম এখানে। তো এই পদ্ধতিতে আমরা যখন এই পূর্ণ সংখ্যার আমরা যে ইয়েটি পেলাম, আমরা বলেছিলাম যে ভাগ কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের এই যে এই এবং ভাগশেষগুলো দিয়ে আমরা রেজাল্ট তৈরি করব, এটা বলেছিলাম। তো ভাগশেষ দিয়ে আমাদের রেজাল্ট তৈরি করতে গেলে আমরা কিভাবে যাব, যে একটি সংখ্যা যদি আমরা লিখি, একটি সংখ্যায় আমি যেমন এখানে 125 সংখ্যাটি লিখেছি, 125 সংখ্যাটি লিখেছি। 125 সংখ্যাটি হলো আমরা 125 এই সংখ্যাটির সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাটি যেহেতু পজিশনাল সংখ্যা, অর্থাৎ তার সংখ্যাটির মান নির্ধারণ হবে 2 ভাবে। একটা হলো তার নিজের মান, আর একটি হলো সংখ্যায় সে কোথায় বসছে, তার পজিশন। তাহলে এই যে
একের একটি নিজস্ব মান আছে, সেটি হলো 1, এবং কিন্তু 1 বসে গেছে কোথায়? এই সংখ্যাটির 125 সংখ্যাটির সবার বামে বসাতে সে হয়ে গেছে কি সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। এই 1 সংখ্যাটি সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, যেহেতু সে সবার বামে বসেছে, আর এই সবার যে ডানে বসেছে সে হলো এই সংখ্যাটিতে 125 সংখ্যাটিতে মানে সবচেয়ে কম গুরুত্বের অঙ্ক, যাকে বলা হয় কি এলএসবি। আর এই মানে সবচেয়ে, এই যে আমি এখানে দেখেছি এলএসবি হচ্ছে কি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আর আর এই 1কে বলা হবে কি সবার বামে যে আছে সে হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। তাহলে সর্বোচ্চ গুরুত্বের অঙ্কটি একটি সংখ্যায় কোথায় বসবে? সবার বামে বসবে, এবং সর্বনিম্ন গুরুত্বের অঙ্কটি সবার ডানে বসবে। তাহলে আমরা এই যে ভাগফল পেলাম, এই ভাগফলের সর্বোচ্চ গুরুত্বের অঙ্কটি প্রথমে যে আমরা বাম থেকে যদি বসিয়ে যাই, তাহলে সে তাকে বসাবো কোথায়? এই 1কে বসাতে হবে কি সবার বামে, এবং এই একে বসাবো, এই 1কে বসাতে হবে সবার ডানে। তার মানে আমরা কিভাবে যাব? এই নিচের থেকে আমি একটি অ্যারো চিহ্ন দিয়ে সহজ করার জন্য আমি বুঝিয়ে দিলাম যে এই নিচের থেকে উপরের দিকে উঠব। তার মানে আমরা এখানে 99কে আমরা যদি বাইনারি সংখ্যায় লিখি, তাহলে আমাদের আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে 99 সমান কত? আমাদের 99কে আমরা বেস 10 দিয়ে প্রকাশ করলাম, সমান হচ্ছে কত? আমরা এই সংখ্যাটি লিখব। এই যে এমএসবি কত? সবার বামে যাকে বসাবো, এই নিচ থেকে যাব 1 1 0 0 0, তারপর হচ্ছে 1 1 1 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এটিকে একটু আবার ভালোভাবে লিখছি যেন তোমরা বুঝতে পারো। যে তাহলে আমি এখান থেকে লিখছি 99 সংখ্যার বেস হলো 10, মানে 99 হচ্ছে একটি দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাকে আমরা কিভাবে লিখব? এই যে নিচের থেকে আমাদের আসতে হবে, এমএসবি সংখ্যাকে সবার বামে বসালাম, তারপরে নিচের থেকে আমরা উপরের দিকে উঠব 1 1। এটার বেস হলো কত? 2, বাইনারি সংখ্যা। তার মানে দশমিক সংখ্যা 99 সমান হচ্ছে বাইনারি সংখ্যায় কত? 1 1 0 0 0 1 1, বেস 2। এইভাবে আমরা একটি পূর্ণ বাইনারি সংখ্যাকে পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি। এর জন্য আমাদের, আমি গত ক্লাসে বলেছিলাম যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় নিতে হলে মুখস্থ লিখতে হবে না। কি করতে হবে? যে আমরা এইরকম অঙ্ক করে লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন তাহলে এই দশমিকের পরে যে সংখ্যা আছে ভগ্নাংশ, সেটিকে আমরা এখন বাইনারি সংখ্যায় রূপান্তর করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এবার দশমিক সংখ্যাকে ভগ্নাংশের দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করি। এখানে আমাদের ছিল কত? 0.375। এটিকে কি করতে হবে? আমরা আগেই বলেছিলাম যে ভগ্নাংশের পর ভগ্নাংশ সংখ্যাকে কি করতে হবে? যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হবে, যে বাইনারি সংখ্যা পদ্ধতি বেস 2 সংখ্যায় রূপান্তর করতে হবে, তাহলে বেস 2 দিয়ে আমাদের কি করতে হবে? গুণ দিতে হবে। এবং গুণ কতক্ষণ পর্যন্ত চলবে? দশমিকের পরে যতক্ষণ পর্যন্ত না সকল ঘর শূন্য আসবে ততক্ষণ পর্যন্ত চলবে। তাহলে আমরা এখন এইটাকে এই 0.375কে 2 দিয়ে গুণ দেই। 2 দিয়ে গুণ দিলে পরে আমাদের আসে কত? 0.750। আর এখানে পূর্ণ সংখ্যা কোনো কিছুই নাই, তার মানে শূন্য আছে। তাহলে আমাদের কি হলো? গুণফল কি হলো? 0.750। এখানে তারপরে আবার কি করব আমরা? এখানে যেহেতু দশমিকের পরে সব ঘর শূন্য আসেনি, এখন আবার 2 দিয়ে গুণ দিব। 2 দিয়ে গুণ দিলে আমাদের আসে কত? 1.500। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি কথা বলে রাখা ভালো যে আমরা এই যে 2 দিয়ে গুণ দিচ্ছি, আমরা কিন্তু এই পূর্ণ সংখ্যাকে গুণের বাইরে রাখবো। যখন আমরা গুণফল পাবো, গুণফলের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই পূর্ণ সংখ্যাগুলো দিয়ে আমরা রেজাল্ট তৈরি করব। এই যে আমরা গুণ করব
2 দিয়ে এই পূর্ণ সংখ্যাকে আমরা গুণের বাইরে রাখবো। এখানে আমাদের এই যে আমরা পেলাম, এখানে 2 দিয়ে গুণ দিলে আমরা পেলাম কত, 1.500। এই যে এখানে আবার 2 দিয়ে গুণ দিতে হবে, যেহেতু দশমিকের পরে আমাদের সব গড় শূন্য আসেনি, আবার গুণ দিলাম 2 দিয়ে। এখানে গুণফল হচ্ছে কত, 1 দশমিক সব ঘর 0 0। এখানে এই যে আমি গুণ দিয়েছি 2 0 0 2 0 0, 5 দুগুণে 10, মানে 1.0। এখানে এই যে 2 দিয়ে কিন্তু আমি এই পূর্ণ সংখ্যাকে গুণ করিনি, 2 দিয়ে আমরা এই দশমিকের পরের ঘরগুলোকে শুধুমাত্র গুণ দিব, এবং 2 এর মানে এই বেশ সংখ্যা দিয়ে আমরা দশমিকের পরের সংখ্যাগুলোকে গুণ দিব, এবং তারপরে দশমিকের পরের সংখ্যাগুলো যদি সবগুলো যদি 0 না আসে তখন আবার গুণ দিয়ে যেতে হবে। 0 যখন দশমিকের পরে 0 চলে আসবে সব সংখ্যা, তখন আমরা গুণ করা বন্ধ করব। এবং আমরা রেজাল্ট তৈরি করব কিভাবে, যে এই পূর্ণ সংখ্যাগুলো দিয়ে, এই গুণফলের যে পূর্ণ সংখ্যাগুলো আছে এই যে এখানে এইগুলো, সেগুলো দিয়ে আমরা রেজাল্ট তৈরি করব। এক্ষেত্রে একটি মজার বিষয় হচ্ছে যে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যখন আমরা পেয়েছিলাম, তখন আমরা কি করেছিলাম, পূর্ণ সংখ্যার নিচের থেকে উপরের দিকে গিয়েছিলাম। এটা হলো পূর্ণ সংখ্যা। আর এখন রেজাল্ট তৈরির ক্ষেত্রে, দশমিকের ক্ষেত্রে আমরা কি করব, নিচের থেকে উপর থেকে নিচের দিকে যাব। এটা হলো কি, মানে ভগ্নাংশ সংখ্যা বা দশমিকের পরে। এখানে আমরা তাহলে এমএসবি কোনটি, এই গুণফল এর ক্ষেত্রে আমাদের রেজাল্ট তৈরির ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক কোনটি, এই যে এটি এমএসবি। আর সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক হচ্ছে কত, এই লাস্টের 1। তাহলে আমরা এই 0.375কে আমরা যদি আমরা এই যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, আমরা কি লিখব, এই যে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ককে আমরা কোথায় রাখবো, দশমিক। এটা যেহেতু দশমিকের সংখ্যা, সেজন্য আমি এই দশমিক আর এই দশমিক আমরা এখানে রাখবো শুরুতেই। তারপরে আমরা লিখবো হচ্ছে কত, এই যে প্রথমে এই উপর থেকে নিচে যেহেতু, সেহেতু আমরা এটা হলো প্রথমটি হলো সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, এই যে 0 1 1 0 1 1 বেস 2। এখন আমাদের সংখ্যা ছিল কত, 99.375 বেস 10, মানে দশমিক সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা, ডেসিমেল সংখ্যা। এই ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করলে আমাদের কি দাঁড়াবে, আমরা এই দুটি রেজাল্টকে যদি পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যার দুটি রেজাল্টকে যদি আমরা একসাথে কম্পাইল করি, সমন্বয় করি, তাহলে আমরা কি পূর্ণ সংখ্যাটা, আমরা পূর্ণ সংখ্যার জন্য যা রূপান্তরকরণের ফলে যা পেয়েছিলাম সেটি আমরা দশমিকের আগে পূর্ণ সংখ্যা হিসেবে বসিয়ে দিব, এবং দশমিকের পরে আমরা যা পেয়েছিলাম সেটি আমরা দশমিকের পরে বসিয়ে দিব। এই জন্য আমরা 99 আমরা যে দশমিক সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তরের রেজাল্ট আমরা এখানে প্রথমে বসিয়ে দিলাম, এই যে 1 1 0 0 0 1 1 1 1 0 0 0 1 1, এবং দশমিক সংখ্যার জন্য পেয়েছিলাম 0.0 1 1, এই যে 0.0 1 1। তাহলে আমাদের 99.375 10 বেস 10 সংখ্যাটির বাইনারি সংখ্যা হচ্ছে কত, 1 1 0 0 0 1 1 0 1 1। এটি তাহলে কি হলো, প্রথম সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের যে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর আমরা দেখলাম। এখন আমরা দশমিক সংখ্যা থেকে অক্টেল এবং দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় কিভাবে রূপান্তর করা যায়, এই একই সংখ্যাকে সেটা আমরা দেখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটি দশমিক সংখ্যাকে আমরা কিসে রূপান্তর দেখাবো, B8 অর্থাৎ অক্টেল সংখ্যায় রূপান্তর দেখাবো। এক্ষেত্রে আমরা যে একটু আগে আমরা যে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় যে সংখ্যাটি রূপান্তর করেছিলাম, একই সংখ্যাকে আমরা এখন অক্টেল সংখ্যায় রূপান্তর দেখাবো। তাহলে আমরা এখন এই যে দশমিক সংখ্যাকে আমরা অক্টেল সংখ্যায় যে রূপান্তর দেখাবো, আমরা বলেছিলাম যে যে সংখ্যায় রূপান্তর করতে হবে সে সংখ্যাকে আমাদের কি করতে হবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের ভাগ দিতে হবে। তাহলে এখানে আমাদের অক্টেল সংখ্যার বেজ হচ্ছে 8, পূর্ণ সংখ্যাকে আমরা কি করব, ভাগ দিব। 8 দিয়ে ভাগ দিলাম, যে এই যে 8 দিয়ে ভাগ দিলে আমাদের কি হয়, 8কে 99 এর মধ্যে দিলে কি হয়, 8 12 96, ভাগশেষ থাকে হলো 3। এখানে 8 দিয়ে 12কে ভাগ দিলে কি হয়,
ভাগফল 1 এবং ভাগশেষ হচ্ছে 4। আবার 8 দিয়ে এখানে 8 হচ্ছে বড় এবং 8 1-এর মধ্যে ভাগ যায় না, 1 হচ্ছে ছোট। সেই জন্য এখানে যেহেতু আমরা একটা পূর্ণ সংখ্যা হিসেবে আমরা এটিকে দাঁড় করাতে চাচ্ছি দিব, সেই জন্য এখানে ভাগশেষ ভাগফল হচ্ছে 0 এবং ভাগশেষ হিসেবে এই 1 চলে যাবে। এখানে এখন আমরা সেই আগের মতো একই নিয়ম, সর্বোচ্চ গুরুত্বের সংখ্যাটি হবে সর্বশেষ প্রাপ্ত ভাগশেষটি। এটা হলো এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং প্রথমে যে ভাগশেষটি পেয়েছিলাম সেটি হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, সর্বনিম্ন বা কম গুরুত্বের সবচেয়ে কম গুরুত্বের অঙ্ক। তাহলে আমরা এখন 99কে আমরা যদি আমরা লিখি তাহলে কি দাঁড়ায়, অক্টাল সংখ্যায় রূপান্তর করলে এই যে 1 4 3, 1কে আমরা সবার বামে লিখলাম, তারপরে 4, তারপর হচ্ছে 3। এটি হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। 99 দশমিক সংখ্যার 99 সমান কত, অক্টাল সংখ্যার 1 4 3। তারপরে হচ্ছে আমাদের এই যে দশমিক সংখ্যা বা ভগ্নাংশকে, দশমিক সংখ্যার ভগ্নাংশকে, ডেসিমেল সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যাকে আমরা কিভাবে করব, সেটা হলো কি, আমরা বলেছিলাম যে এই দশমিক সংখ্যার পরে কি করব, আমরা গুণ দিব। কি দিয়ে গুণ দিব, যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলা হয়েছে সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে আমরা গুণ দিব। এখানে এই যে এটার বেস কত, যেটাতে রূপান্তর করতে বলা হয়েছে সেটা হলো 8। তাহলে আমরা 8 দিয়ে গুণ দিলাম, গুণ দিলে পরে আমাদের থাকে কত, যে এখানে গুণফল হয় আমাদের 3.000। এখানে আমি 3 ঘর রেখেছি, কারণ হচ্ছে এখানে এই দশমিকের পরে এখানে 3 ঘরই আছে। এখন তাহলে আমাদের আর গুণ করার কিছু নেই, কারণ দশমিকের পরে সব ঘরই 0 চলে আসছে প্রথমেই। তাহলে এখানে আমরা সেই আগের নিয়মের মতো আমরা কি করব, যে এখানে গুণফলের যে পূর্ণ সংখ্যা আছে সেই পূর্ণ সংখ্যা দিয়ে রেজাল্ট তৈরি করতে হবে। তার মানে 0.375 দশমিক সংখ্যা সমান হচ্ছে 0.3 অক্টাল সংখ্যা। তাহলে এই দুটিকে আমরা যদি একসাথে লিখি যে 99.375, সেটি সমান কত হবে, এই যে 99 এর জন্য পেয়েছিলাম আমরা 143, 143 0.375 এর জন্য আমরা পেয়েছিলাম 0.3। তাহলে আমাদের 99.375 এই দশমিক সংখ্যা সমান হচ্ছে 143.3 বেস 8। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা হলো এই সংখ্যা পদ্ধতির পরে আমরা যাব হলো ডেসিমেল সংখ্যা থেকে হেক্সাডেসিমেল সংখ্যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব হচ্ছে বেস 10 মানে দশমিক সংখ্যাকে বেস 16 সংখ্যায় রূপান্তর করা, অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরকরণ। আমরা একই সংখ্যাকে এখন 99.375 দশমিক সংখ্যাকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। তো আমরা যেটি বলেছিলাম এতক্ষণ, আমরা যে নিয়মটি করছিলাম সেটি হলো কি, পূর্ণ সংখ্যার জন্য কি করতে হবে, যে সংখ্যায় রূপান্তর করতে বলা হয় সেই সংখ্যার বেস সংখ্যা, এখানে যা 16, হেক্সাডেসিমেল সংখ্যার বেস হচ্ছে 16, এটিকে দিয়ে কি করতে হবে, আমাদের ভাগ দিতে হবে পূর্ণ সংখ্যাকে। কতক্ষণ পর্যন্ত ভাগ দিব, ভাগফল যতক্ষণ পর্যন্ত না 0 হয় এবং ভাগশেষ দিয়ে হলো আমাদের রেজাল্ট তৈরি হবে। এখন আমরা এই যে 99কে আমরা 16 দিয়ে ভাগ দিলাম, কত, 6 16 96, মানে ভাগফল হচ্ছে 6 এবং ভাগশেষ হচ্ছে 3। এবং আবার যেহেতু এখানে 0 আসেনি ভাগফল, আবার ভাগ দিব 16কে, 16 দিয়ে 6কে ভাগ যায় না, সেই জন্য যেহেতু আমরা একটা পূর্ণ সংখ্যা আমরা দেখাতে চাচ্ছি, সেই জন্য এই সংখ্যাটি 6 চলে যাবে ভাগশেষের ঘরে, আর এখানে হবে হলো 0। তাহলে আমাদের এখন ভাগশেষ চলে আসছে 0, তার মানে আর আমাদের ভাগ করতে হবে না। তো এখানে আমাদের সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক কোনটি, সে আগের নিয়মের মতো সবার প্রথমে বা সবার বামে লিখবো হচ্ছে এই নিচের থেকে উপরের দিকে। এটি হলো এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং এই 3 হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে 99 বেস 10 সমান হচ্ছে এই যে 6 3 এবং বেস হচ্ছে কত, 16, মানে অক্টেল হেক্সাডেসিমেল সংখ্যা। এবং এখানে 375 দশমিক 375,
এই ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আবার এই বেস 16 দিয়েই গুণ দিতে হবে। কতক্ষণ পর্যন্ত গুণ করব, যতক্ষণ পর্যন্ত না দশমিকের গুণফল দশমিক সংখ্যার পরে সবগুলো বিট শূন্য না আসে। এখানে আমরা 16 দিয়ে গুণ করার ফলে প্রথমে আমরা দেখতে পেলাম যে কি গুণফল এসেছে 6.000। এখানে আমরা 3 ঘর পর্যন্ত নিয়েছি, যেহেতু এই সংখ্যাটি 3 ঘর পর্যন্তই আছে। তো সেখানে দেখা গেল যে সব দশমিকের পরে সবকটি ঘরেই শূন্য চলে আসছে। তার মানে কি 0.375 সমান কত, দশমিক সংখ্যায় যেখানে 0.375 বেস 10 সমান হচ্ছে 0.6, যার বেস হচ্ছে 16 বা 16। তাহলে এখন আমরা এই 99.375 বেস 10 সমান কত, এই যে এটিকে আমরা পূর্ণ সংখ্যার মানটিকে প্রথমে লিখলাম এবং দশমিকের মানটিকে আমরা পরে লিখলাম। তাহলে পেলাম হলো কত, আমরা 63.6, বেস হলো 16। এইভাবে আমরা বিভিন্ন মানে বাইনারি দশমিক সংখ্যাকে প্রথমে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর দেখালাম, তারপরে অক্টাল সংখ্যায় রূপান্তর দেখালাম এবং এখন দেখালাম আমরা হেক্সাডেসিমাল সংখ্যায়। এর মাধ্যমে আমরা যে প্রথম যে নিয়মটি আছে যে দশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর আমরা দেখালাম। এটি ছিল আমাদের কি পজিশনাল সংখ্যা পদ্ধতির এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে রূপান্তর। এই ক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয় ছিল সেটি হলো কি, আমরা বেস সংখ্যা পদ্ধতির বেস নাম্বারটি অনেক গুরুত্ব পেয়েছে এবং সংখ্যা প্রকাশের ক্ষেত্রে বেস নাম্বারটি দিয়েই আমরা প্রকাশ করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের ক্লাসের প্রেজেন্টেশন। সবাই এ পর্যন্ত। আগামী ক্লাস আমরা ঈদের পরে তোমাদের সাথে আমার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে আমরা দেখাবো হচ্ছে অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর, দ্বিতীয় পদ্ধতিটি আমরা দেখাবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।